সকালবেলায় যখন করালি ডাক্তার দাঁতন করছেন, সেই সময় বগলে ছাতা আর হাতে বাজারের ব্যাগ নিয়ে বটকৃষ্ণ মণ্ডল এসে হাজির। বটকৃষ্ণ ঝগড়ুটে এবং মামলাবাজ লোক, সবাই তাকে সমঝে চলে। বটকৃষ্ণ বেশ তড়পানির গলায় বলে উঠলেন, এটা কি হলো হে করালি? কাজটা কি তুমি ভালো করলে? ওতে যে আমার সংসারে অশান্তি হবে, চারদিকে বদনাম রটবে। না না, কাজটা তুমি মোটেই ভালো করনি। তুমি বিচক্ষণ নও জানি, দূরদর্শী নও তাও কারোর অজানা নেই। তা বলে এক গাঁয়ে থেকে এরকম শত্রুতা করবে, এটা তো বরদাস্ত করা যায় না। করালি উত্তেজিত হলেন না, দাঁতনে ছিবড়ে ফেলে বললেন, তাই নাকি? তাহলে তো ভাবনার কথা। কোন আক্কেলে আমার শ্যালককে তুমি নিজের বাড়িতে তুললে? এটা ঠিক যে শ্বশুর বাড়ির সঙ্গে আমার সম্পর্ক ভালো নয়, মুখ দেখা দেখিও নেই, মামলা চলছে। আর আমার এই সেজ শ্যালকটিকে আমি মোটেই পছন্দ করি না, অতি বখাটে ছেলে। কিন্তু তা বলে আমি বেঁচে থাকতে এ গায়ে সে এসে অন্যের বাড়িতে উঠবে, এটা কেমন কথা? বুঝতে পারছি আমাকে অপমান করার জন্যেই ষড়যন্ত্র করে এটা করা হয়েছে, কিন্তু সেই ষড়যন্ত্রে যে তুমিও আছো এটা কখনো আমি ভাবিনি। শুনে অবধি আমার গিন্নি তো কেঁদে কেটে শয্যা নিয়েছেন। তোমার বিরুদ্ধে মানহানির মামলা হতে পারে তা জানো? করালি ঘটির জলে কুলকুচো করতে করতে মুখে জলটা ফেলে বললেন, তাই বলুন, আপনার শ্যালক। আমি ভাবলুম কে না কে। তা আপনার শ্যালক যদি আপনাকে ভগ্নিপতি পরিচয় দিতে লজ্জা পায়, তাহলে আমার কি করার আছে বলুন তো? বটকৃষ্ণ চোখ কপালে তুলে বললেন, হ্যাঁ, কি বললে? এই বটকৃষ্ণ মণ্ডলের পরিচয় দিতে লজ্জা পায়? জানো, আমি যখন জামাই হয়ে প্রথম বিষ্ণুপুর গেলুম, তখন সেখানে ঘরে ঘরে দেওয়ালি হয়েছিল। আমার এক মামা শ্বশুর কি বলেছিলেন জানো? বলেছিলেন বটকৃষ্ণ বটগাছের মতো স্থির আর অবিচল, আর কৃষ্ণের মতোই বিচক্ষণ। আমার শাশুড়ি ঠাকুরুন তো এখনও বলেন, বটর মতো জামাই চট করে দেখা যায় না। ওরে বাপু, ঝগড়াঝাঁটি আছে বটে, কিন্তু তা বলে হ্যাটা করার উপায় নেই। করালি ডাক্তার ধীরে সুস্থে কুলকুচো সেরে কাঁধের গামছাখানায় মুখ মুছতে মুছতে বললেন, তা অত কথায় কাজ কি মশাই? ছোকরাকে যদি আপনি শ্যালক বলে মনে হয়, ছোকরাকে যদি আপনার শ্যালক বলে মনে হয়, তাহলে নিজের বাড়িতে নিয়ে যান না। বটকৃষ্ণ বুক চিতিয়ে বললেন, নিয়ে যাবই তো। এ তো আর তোমার শ্যালক নয়, আমার শ্যালককে আমি নিয়ে যাব, কে আটকায় দেখি? বলে বটকৃষ্ণ সবেগে গিয়ে ঘরে ঢুকে পড়লেন। একটু পরেই মাথা নাড়তে নাড়তে বেরিয়ে এসে, দূর দূর, সকালটাই নষ্ট। একটু পরেই রুদ্রাক্ষের মালা গলায় নবকুমার এসে পড়ল, মুখে বিনয় মাখানো হাসি। গলা খাটো করে রসস্থ মুখে বলল, ডাক্তারবাবু, শুনলুম কাল রাতে মথুরাপুরের রাজবাহাদুর ছদ্মবেশে এসে আপনার বাড়িতেই উঠেছেন। কি সৌভাগ্য! করালি ডাক্তারও গলা খাটো করে বললেন, চুপ চুপ, পাঁচজনে জানতে পারলে যে ধুন্ধুমার লেগে যাবে, কাউকে বলে দিও না যেন। নবকুমার গ্যালগ্যালে মুখে বলল, আরে না না, এসব গুজ্জ কথা কি পাঁচ কান করতে আছে? তা এই অঘরগঞ্জের মতো জায়গায় রাজা গজার আগমন তো চারটিখানি কথা নয়। বলি, আপ্যায়ন টাপ্যায়ন ঠিক মতো হচ্ছে তো? বলেন তো বাড়ির গরুর দুধ এক ঘটি দিয়ে যেতে পারি। আর সীতাপতি ভাণ্ডারের বিখ্যাত কাঁচা গোল্লা। রাজত্ব নেই বটে, কিন্তু তবু রাজা তো। সে তো ঠিক কথাই হে নবকুমার, মরা হাতি লাখ টাকা। নবকুমার বিদায় হওয়ার পর খুবই উৎকণ্ঠিত মুখে হাঁপাতে হাঁপাতে শিবকালীবাবু এসে হাজির। চোখ বড় বড় করে বললেন, ওহে করালি, তোমার বাড়িতে নাকি বোমা বন্দুক নিয়ে কে একজন উগ্রবাদী ঢুকে পড়েছে। এ তো সর্বনেশে কথা। বলি, তোমরা সব বেঁচে পড়তে আছো তো? করালি দীর্ঘশ্বাস ফেলে বললেন, হাত মরা হয়ে আছি দাদা। পুলিশে খবর পাঠিয়ে দিয়েছো তো? এখনও দেয়া হয়ে ওঠেনি বটে, একটু ফাঁক পেলেই থানায় গিয়ে খবরটা দিয়ে আসবো। শিবকালী সবেগে ডাইনে বাঁয়ে মাথা নেড়ে বললেন, খবর দিয়ে কোনো লাভ নেই অবশ্য। উগ্রবাদী ঢুকেছে জেনে আমি সকালবেলাতেই থানায় হানা দিয়েছিলাম। মনোহর দারোগার কাঁঠাল খেয়ে পেট ছেড়েছে। উগ্রবাদী শুনে আঁতকে উঠে বলল, ওরে বাবা, উগ্রবাদীর মোকাবিলা করার সাধ্য আমাদের নেই। থানায় মোটে 5টা বন্দুক, তার মধ্যে 3টে মোর্চে ধরে ঠান্ডা মেরে গেছে, একটার কুঁদো ভেঙেছে, আর একটা চলনসই আছে বটে, কিন্তু তাতে ভরার মতো টোটা নেই।
টোটাগুলো বহুকাল ব্যবহার না হয় বারুদ সেঁতিয়ে মাটি হয়ে গেছে। 5 জন সিপাহের 3 জন দেশে গেছে, বাকি 2 জন দারোগাগিন্নির ফাই ফরমাস খাটতে ব্যস্ত। মনোহর বলেই দিল, উগ্রবাদীর জন্য পুলিশের কি দরকার? আপনারা হুড়ো দিন, টিন ক্যানাস্তারা পেটাতে থাকুন, পুলিশ আসছে বলে ভয় দেখান, দেখবেন ঠিক পালিয়ে যাবে। করালি বিরস মুখে বললেন, তা অবশ্য যাবে, তবে তাড়া নেই। উগ্রবাদীটা এখন ঘুমোচ্ছে। আপনারা ততক্ষণে ক্যানেস্তারা ট্যানেস্তারা জোগাড় করুন, লোকজন জুটিয়ে আনুন। শিবকালী চোখ কপালে তুলে বললেন, ঘুমোচ্ছে? উগ্রবাদীটা ঘুমোচ্ছে? এ তো ভালো কথা নয়। দেশটা যে অরাজকতায় ভরে গেল হে! জন্মে কখনো শুনিনি যে উগ্রবাদীরা ঘুমোয়। করালি ব্যথিত গলায় বললেন, ঠিকই বলেছেন, খাঁটি উগ্রবাদী কি দেশে আর আছে? না, এর একটা বিহিত করতেই হবে, বলে উত্তেজিত শিবকালীবাবু প্রস্থান করলেন। বেলা 9টা নাগাদ হাতে একটা বল্লম নিয়ে ব্যায়ামবীর বীরজা এসে বলল, করালিবাবু, শুনলুম ডাকাতরা নাকি আপনার বাড়িতে লুকিয়ে আছে। আছেই তো। আপনি কি জানেন ওর মাথার দাম 10,000 টাকা? এ তো পুরনো খবর, সবাই জানে। ডাকাতরার কাছে বন্দুক পিস্তল নেই তো? তার নেই, কোমরে 2টো পিস্তল আর ঝোলা ব্যাগে গোল গোল কি যেন দেখছিলুম বটে, বোমা হতেও পারে। বীরজা একটু দমে গিয়ে বলল, আপনি বরং ওকে আমার কাছে স্যারেন্ডার করতে বলুন। স্যারেন্ডার করলে আমি বেশি কিছু করব না, শুধু আলগোচে নিয়ে গিয়ে সরকার বাহাদুরের হাতে জমা করে দেব। করালি সপ্রশংস গলায় বললেন, তোমার মতো ডাকবুকো ছেলেই তো গায়ের ভরসা। ডাকাতরা কপালে কষ্ট আছে দেখছি, কিন্তু আমি বলি কি, একটু রয়েস হয়ে এগোনোই ভালো। তুমি বীর, এ তো সবাই জানে, আর বল্লম ও ক্ষেত্রবিশেষে অস্ত্র হিসাবে মন্দ নয়, কিন্তু গুলি টুলি ছুটলে লেগে টেগে যেতে পারে তো। বীরজা 1.5 পা পিছিয়ে গিয়ে বলল, বেশি দেরি করা কি ঠিক হবে? খবর চাউর হয়ে গেলে মেলা ভাগিদার জুটে যাবে যে। করালি গলা চুলকোতে চুলকোতে বললেন, সেটাও একটা চিন্তার কথা বটে। ডাকাত তো মোটে একটা, আর খবরও সবাই জানে কি না। 10,000 টাকা যে কত ভাগে ভাগ হবে কে জানে। খুঁজে পেতে দেখো তো আরও 2-4টে ডাকাত পাও কি না। এ কথায় বীরজা কী বুঝলো কে জানে, তবে মুখটা শুকনো করে চলে গেল। একটু বেলার দিকে জটেশ্বর এসে হাজির হতেই করালি খাপ্পা হয়ে বললেন, এ নিশ্চয়ই তোমার কাজ। জটেশ্বর নিরুদ্বেগ মুখে বারান্দার চেয়ারে বসে বললেন, তা তো বটেই, কিন্তু কোন কাজটার কথা বলছো? সারাদিনে লোকের শতেক কাজ থাকে, কোন কাজটার কথা হচ্ছে সেটা খোলসা করে না বললে বুঝবো কী করে? লোকটার কথা সারা গায়ে রটিয়ে বেরিয়েছ, আর সকাল থেকেই নানা মতলবে নানা লোক এসে হাজির হচ্ছে। আহা, রটাতে যাব কেন? অঘোরগঞ্জ ছোট জায়গা, হাওয়ায় খবর ছড়িয়ে যায়। বটব্যালের বাত ব্যাধি থেকে অটলবাবুর পটল তোলা অবধি কোন খবরটা গোপন আছে বলতে পারো? তা তোমার অতিথির খবর কি? সে কি এখনও বেঁচে পড়তে আছে? তোমার চিকিৎসায় তো তার পটল তোলার কথা, তোলেনি এখনও? করালি চিন্তিত মুখে বললেন, না হে। জটেশ্বর উদ্বিগ্ন মুখে বললেন, এখনও গ্যাঁট হয়ে বসে আছে নাকি? মরার মতো অবস্থা নয়, তবে তার কিছু মনে পড়ছে না। এমনকি সংখ্যাহরণ, বিপদভঞ্জন আর গিন্নি মিলে অনেক চেষ্টা করেও তাকে কথা পর্যন্ত বলাতে পারেনি, কেবল ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। সর্বনাশ! তবে তো ভালো জ্বালা হলো। তা হলো, জলে ডুবে থাকলে অনেক সময় এরকম হতে পারে, তার উপর গুলি লেগেছে। আরে একটা তেজি ওষুধ বা ইঞ্জেকশন দাও না ঠুকে, নইলে 1 দলা চ্যাবনপ্রাশ খাইয়ে দাও, সঙ্গে অ্যাকোনাইট 30 বা পালসেটিলা। করালি ভ্রু কুচকে বললেন, আর ডাক্তারি বিদ্যে ফলিয়ে না তো, ওটা পয়সা খরচা করে শিখতে হয়, বুঝলে? পয়সা খরচা করলেই কি আর শেখা যায় হে? তাহলে তো তুমিও শিখতে। একটা জলে ডোবা রোগীকে ভালো করতে পারলে না, আবার ডাক্তারি শেখাচ্ছে। যাও, বরং বউঠানকে চায়ের কথা বলে এসো গিয়ে। করালি ডাক্তার জটেশ্বরের দিকে রোষ কষায়িত লোচনে একটু চেয়ে রইলেন, তারপর বললেন, ডাক্তার ভগবান নন, এটা মনে রেখো। যাক, পাপ মুখে তবু ভগবানের নামটা উচ্চারণ করলে। আজ ভগবান যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছেন কে জানে। তা তোমার ডাক্তারি বিদ্যায় যখন হলো না, তখন আমিই বরং ছোকরাকে একটু নেড়ে চেড়ে দেখি। কি দেখবে, কুষ্টি না কররেখা? দুটোর কোনোটাই তো তুমি জানো না।
বুজরুকি দিয়ে কি আর ওসব হয়? দেখতে চাও দেখতে পারো, আমার আপত্তি নেই। যা দেখার আমি কালকেই দেখে নিয়েছি। শুধু কররেখা আর কোষ্ঠী নয় হে, কপাল দেখেও অনেক কিছু বলে দেওয়া যায়। ও সব তুমি বুঝবে না। তা কপাল দেখে কি বুঝেছো সেটাই না হয় বলো। তা তোমাকে বলতে যাও কেন? বিদ্যেটা আমাকেও পয়সা খরচা করে শিখতে হয়েছে। পয়সা খরচা করে কেউ জ্যোতিষ শেখে নাকি? গুলগপ্প আর মিথ্যে কথা বলতে কি আর বিদ্যার দরকার হয় হে? জটেশ্বর একটা উচ্চাঙ্গের হাসি হেসে বললেন, আহ আহ আহ, বিদ্যে না লাগলেও প্রতিভার দরকার হয়। এখন বলো তো বাপু, ছোকরাকে সত্যিই কেউ গুলি করেছিল নাকি? করালি ডাক্তার মাথা নেড়ে বললেন, সেটাই তো মনে হচ্ছে। তবে ইনজুরি সামান্য, পেটের একধার দিয়ে গুলি ঢুকে বেরিয়ে গিয়েছে। রক্তপাত হলেও ক্ষত মারাত্মক নয়। আইনমতো ঘটনাটা পুলিশকে জানানো দরকার। জটেশ্বর হাত তুলে বললেন, রক্ষে করো বাপু, ও কাজ আর করতে যেও না। মনোহর দারোগা বোমা বন্দুক শুনলেই মূর্ছা যায়। করালি ডাক্তার ভাবিত মুখে বললেন, ছোকরা গুন্ডা বদমাসের পাল্লায় পড়েছিল বলেই মনে হয়। আবার এও হতে পারে যে ছোকরা নিজেও ওই দলেরই। গুন্ডারা গুন্ডাদের হাতেই বেশি মরে। কিন্তু স্মৃতি না ফিরলে ব্যাপারটা পরিষ্কার হবে না। ইতিমধ্যে আমার গিন্নি তো ছেলেটাকে প্রায় কোলে নিয়ে বসে আছেন। আদর করে আবার নাম দিয়েছেন ভোলানাথ। ছেলেপুলে নেই বলে অল্প বয়সী ছেলে মেয়ে দেখলেই ওর মাতৃভাব উতলে ওঠে। উনি তোমার মতো পাষণ্ড নন বলেই ওরকম করেন। কিন্তু তুমি তো চিন্তায় ফেলে দিলে হে। চিন্তারই কথা। ছোকরার মানিব্যাগে 1,000-5 টাকা আছে। গলার সোনার চেন আর হাতের হীরের আংটি মিলিয়ে 20-25 হাজার টাকার পাল্লা। কবজির ঘড়িখানাও বিদেশি, রীতিমতো মালদার লোক। মানিব্যাগে কাগজপত্র কিছু পেলে না? সেগুলো জলে ভিজে প্রায় গলে গিয়েছে। টাকাগুলোরও ওই একই দশা। শঙ্কাহরণ আর বিপদভঞ্জন সেগুলোকে ছাদে নিয়ে গিয়ে রোদে শুকিয়ে এনেছে। না, নাম ধাম পরিচয় কিছুই জানার উপায় নেই। ছেলেটা কথা কওয়া শুরু করলেই একমাত্র হদিশ পাওয়া যেতে পারে। মুখবধির নয় তো? না, শুনতে পাচ্ছে। আর আমার গিন্নি যা বলছে তা লক্ষ্মী ছেলের মতো শুনছে। খাও বললে খাচ্ছে, দাঁড়াতে বললে দাঁড়াচ্ছে, বসতে বললে বসছে। জটেশ্বর হেলান দিয়ে বসে চোখ বুজে বললেন, কাল রাতে বিভূতিবাবুদের বিড়ালটা এমন বিচ্ছিরি খক খক করে শব্দ করছিল যে সুরবালা ভারী ভয় পেয়ে গেলেন। অবশ্য সুরবালার ভয় আর দুশ্চিন্তার কোনো অবধি নেই। চারদিকে এত বিপদ আপদ আর ভয়ভীতি নিয়ে যে কি করে মানুষ মেচে পড়তে আছে সেটাই তিনি বুঝতে পারেন না। চারদিকে সর্বদাই নানান অমঙ্গলের সংকেত দেখতে পান তিনি। তাই বিড়ালটার ওই শব্দ শুনে করালি ডাক্তারকে গিয়ে ভারী মিষ্টি করেই জিজ্ঞেস করেছিলেন, হ্যাঁ গো, বিভূতিদের বিড়ালটার কি কাশি হয়েছে? করালি ডাক্তার খিটখিটিয়ে উঠে বললেন, তা হতেই পারে। বিড়ালেরও কাশি হয়, বাঘের মৃগী হয়, কুমিরেরও ম্যালেরিয়া হয়, গাছেরও বাতব্যাধি হয়, বিচিত্র কি? আহা, রেগে যাচ্ছ কেন? আসলে ভোলানাথের তো ভীষণ জ্বর, বেহুঁশ হয়ে পড়ে আছে। ভাবছিলাম বিড়ালটা তো এরকম অদ্ভুত শব্দ কখনো করে না। কোনো অমঙ্গল হবে না তো গো ছেলেটার? করালি ডাক্তার খুবই তেতো গলায় বললেন, আচ্ছা, আমি একজন MBBS পাস, 30 বছর প্র্যাকটিস করা ডাক্তার হয়েও যদি ভোলানাথের অবস্থা বুঝতে না পারি, তাহলে কি বিভূতির বেড়াল বেশি বুঝবে? সুরবালা ছলছলে চোখে বললেন, তা তো বলিনি। বলছিলাম কি, অবলা প্রাণীরা তো অনেক কিছু টের পায়। শুনেছি গিরগিটিরা ভূমিকম্পের আগে নাকি টের পায়, পিঁপড়েরা বন্যার আগে টের পায়। এই তো সেদিন ভূষণবাবু মারা যাওয়ার আগের রাতে ভুলো কুকুরটা কেমন ভেউ ভেউ করে কাঁদছিল। ভূষণবাবুর কত বয়স হয়েছিল জানো? 113 বছর। ভূষণবাবুর বড় ছেলের বয়স 90, মেজর 89 আর ছোট ছেলের 87। ভূষণবাবুর মারা যাওয়ার পর সম্পত্তি নিয়ে 3 বুড়োর সে কি ঝগড়া, হাতাহাতির উপক্রম। তারা কেউ কাঁদলো না। ভুলো কুকুরের কোন গরজ পড়েছে ভূষণবাবুর জন্য চোখে জল ফেলার? তুমি যে কিছুই গ্রাহ্যই করো না, এ কিন্তু ভালো নয়। একটু আগে যে একটা পেঁচা অদ্ভুতভাবে ডাকছিল, সে কি এমনি? করালি ডাক্তার নির্বিকারভাবে বললেন, ডাকার জন্যই পেঁচারা মাইনে পায়। এ কথায় সুরবালার পিত্তি জ্বলে গেল, কিন্তু আর কথা বাড়ালেন না। করালি ডাক্তারকে তিনি হাড়ে হাড়ে চেনেন।
ছেলেটাকে দেখা স্তক তার বড্ড মায়া পড়ে গেছে। কি সুন্দর কেষ্ট ঠাকুরের মতো মুখখানা। তার নিজের একটা ছেলে থাকলে আজ এত বড়টিই হতো। কোন বাড়ির ছেলে, কোথা থেকে এলো, কি হয়েছিল, কিছুই জানার উপায় নেই। যতক্ষণ হুঁশ ছিল একটাও কথা বলতে পারেনি। করালি ডাক্তার বলেছেন স্মৃতিভংশ হয়েছে। শুনে অবধি সুরবালার মনটা হায় হায় করছে। সারা রাত উঠে উঠে গিয়ে তার নাকে হাত দিয়ে দেখেছেন শ্বাস চলছে কিনা, জ্বর কমেছে কিনা, আর সারা রাত কত যে অলক্ষণের শব্দ শুনেছেন তার হিসেব নেই। এই শিয়াল ডাকলো তো ওই শোনা গেল তক্ষকের শব্দ, হঠাৎ একটা কাক খাখা করে উঠল, এই কুকুরের ঝগড়া তো ওই বিড়ালের ফ্যাঁস ফ্যাঁস। সুরবালার স্থির বিশ্বাস এইসব মোটে শুভলক্ষণ নয়, কিন্তু করালি ডাক্তারকে বলে তো কোনো লাভ নেই। সকালে দেখা গেল ভোলানাথের জ্বর একটু কম। চোখ চেয়ে এদিক ওদিক কাকে যেন খুঁজছে। বাচ্চারা মা ছাড়া এই সময় আর কাকেই বা খুঁজবে। সুরবালা তাড়াতাড়ি ঝুঁকে পড়ে বললেন, কাকে খুঁজছো বাবা? মাকে? ভোলানাথ ফ্যালফ্যাল করে চেয়ে রইল, মুখে কথা নেই। তোমার বাড়ি কোথায় বাবা? বাড়িতে কে কে আছে? ভোলানাথ জবাব দিল না। অনেক চেষ্টা করে সুরবালা হাল ছাড়লেন। তারপর শঙ্কাহরণ আর বিপদভঞ্জনকে ডেকে বললেন, শোন বাবারা, ডাক্তারি চিকিৎসায় আমার কেমন যেন ভরসা হচ্ছে না। তোরা বরং লুকিয়ে বগলা ঠাকুরকে একটা খবর দিয়ায়। প্রেতসিদ্ধ মানুষ, শুনেছি মন্ত্রতন্ত্রের জোর আছে। এই তো সেদিন বাসন্তীর হারানো ছাগলটা খুঁজে দিল, পূর্ণবাবুর বাতব্যাতি সারিয়ে দিল। শঙ্কাহরণ চোখ বড় বড় করে বলল, কিন্তু মাঠান, বগলা ঠাকুরের আগমন হলে যে কর্তাবাবু আমাদের আস্ত রাখবেন না। বগলা তান্ত্রিকের উপরে উনি যে সাংঘাতিক খাপ্পা, চোর, ধাপ্পাবাজ, শয়তান, কত কি বলেন। উনি কার ওপর খাপ্পা নন বলতো? সবাইকে তুচ্ছতাচ্ছিল্য করেন বলেই তো গাঁয়ের লোক ওকে পছন্দ করে না। আজকাল তো অনেকের বিয়ে বা শ্রাদ্ধে আমাদের নেমন্তন্নও হয় না। বিপদভঞ্জন বলল, গাঁয়ের লোকগুলোর কথা আর কবেন না মাঠান। প্রাণ নিয়ে টানাটানি হলে করালি ডাক্তারের পায়ে পড়ে, কিন্তু কাজ উদ্ধার হয়ে গেলে আর চিনতে চায় না। তা সে যাই হোক, বেলা 10টায় উনি চেম্বারে যাবেন, তখন গিয়ে চুক্তি করে ডেকে আনিস। মন্ত্রতন্ত্রে অনেক সময় কাজ হয়। শঙ্কাহরণ মাথা চুলকে বলল, কিন্তু গেলবার কর্তাবাবুর রুগী চারু ঘোষকে বগলা বাবা জল পড়া খাইয়েছিলেন বলে কর্তাবাবা দা নিয়ে এমন তাড়া করেছিলেন যে বগলাপতি পাঁই পাঁই করে ছুটে সেই যে শ্বশুর বাড়িতে পালিয়ে গিয়েছিলেন, 3 মাস আর এমুখো হননি। শেষে বগলাপতির শ্যালক সম্বন্ধীরা এসে কর্তাবাবার হাতে পায়ে ধরে বগলাপতিকে ফেরত পাঠানোর ব্যবস্থা করে। সন্ধ্যের পর বগলাপতি সাধনপীঠে থাকেন না, বাড়ি ফিরে যান। একদিন কালীভক্ত গোবিন্দ ঘোষাল জিজ্ঞেস করেছিলেন, বাপু হে, একখানা সাধনপীঠ তো বোকা লোকদের মাথায় হাত বুলিয়ে বানিয়ে নিয়েছ, তা নিশুতি রাতে সাধন ভজন না করে গুটি গুটি বাড়ি গিয়ে সেঁধেও কেন? কীরকম সাধক হে তুমি? বগলাপতি বললেন, না দাদা, আমার বড় সর্দির ধাত, নদীর ধারের ভেজা বাতাস আমার সহ্য হয় না, ঠান্ডা লেগে যায়। হাসালে ভায়া, যারা সাধন ভজন করে তাদের গা এত গরম হয়ে ওঠে যে হলকা বেরোয়। ওই হলকা ফুঁড়ে জোলো বাতাসের সাধ্য কি শরীরের ভেতর ঢুকবে? বগলাপতি অতি বিজ্ঞের হাসি হেসে বলেন, তা তো বটেই, আমার শরীরে তো 110 ডিগ্রি অবধি তাপ উঠে যায়। সেই অবস্থায় আমাদের মিনি বিড়ালটা একবার কোলে এসে বসেছিল। পরের দিন তার গায়ে দেখি বড় বড় ফোসকা। কিন্তু কথা কি জানো, ওই ধ্যান যেই শেষ হয় অমনি হু করে তাপটা নেমে যায়, আর তখনই ঠান্ডাটা লাগে। গোবিন্দ ঘোষাল বিছুটি হাসি হেসে বললেন, লোকে কিন্তু অন্য কথাও বলে। বগলাপতি উদাস মুখে বললেন, লোকে যা বলে তাও মিথ্যে নয় দাদা। লোকে বলে আমি নাকি আসলে ভূতের ভয়ে পালিয়ে যাই। তা সেটা অস্বীকার করি কি করে? ঠিক ভূতের না হলেও ভূতের গান বাজনার ভয়ও তো আছে। গোবিন্দ ঘোষাল অবাক হয়ে বলেন, ভূতের গান বাজনা? সে আবার কি জিনিসে? আর কবেন না দাদা, আমার তো 2টি বই ভূত নেই, 2টি অতি নচ্ছার দেহাতি ভূত। রাত বিরেতে তাদের একজন বেতালে ঢোল বাজায় আর অন্যজন বেসুরো গলায় গান গায়। ওই জন্যই তো দুজনের নাম দিয়েছি গানা বাজানা। তাদের গান বাজনার ঠেলায় সাধনপীঠে কি শান্তিতে থাকার জো আছে মশাই? রাত ভোর হওয়ার আগে তা ক্ষান্ত হয় না। গোবিন্দ ঘোষাল আর কথা বাড়াননি, শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, তুমি খুব উঁচু দরের সাধক হে,
চালিয়ে যাও। বগলাপতি নির্বিকারভাবে বললেন, কথাটা লিখে দেবেন দাদা, বাঁধিয়ে দেওয়ালে টাঙিয়ে রাখব। তা কাল রাতেও বগলাপতি যখন বাড়ি মুখো রওনা দিচ্ছেন, তখন ক্যামাক্ষা আপত্তি জানিয়ে বলেছিল, আমাকে এখানে একা রেখে ফেলে যাচ্ছেন, ভালো মন্দ কিছু একটা হয়ে গেলে কি হবে? বগলাপতি অবাক হয়ে বললেন, একা? একা কেন রে? দুনিয়ায় কি একা হওয়ার জো আছে? এই তো ক্ষিতিবাবু আছেন, অপরেশবাবু আছেন, তেজেন্দ্রবাবু হাজির, মরুতবাবুও জেঁকে বসে আছেন, ব্যোমকেশবাবুকে তো নড়ানোই যায় না, 5 জনে গলাগলি ভাব, পঞ্চভূত বলে কথা। ক্যামাক্ষা সন্ধিয়ান হয়ে বলল, এরা সব কারা মশাই? লোক ভালো তো? আরে বিশিষ্ট লোক রে, সব বিশিষ্ট লোক। ওই যে আম গাছটা দেখছিস, ওটা আবার কথা টথা কয়। রাত বিরেতে কান পাতলে শুনবি এদিককার এই কদম গাছটার সঙ্গে চাপান উতর চলছে। বলেন কি মশাই, গাছে গাছে ঝগড়া? জন্মে শুনিনি। তবে আর সাধনপীঠের মহিমা কি? তারপর ধর বাতাসে গিজগিজ করছে অশরীরীদের ভিড়, তাদেরও কত সুখ দুঃখের কথা আছে। সারা রাত গুজ গুজ ফিসফাস। কোনো বউ হয়তো শাশুড়ির গঞ্জনার কথা কয়, কোনো কেরানি হয়তো উপরওয়ালার অত্যাচারের কথা কইতে গিয়ে হাপুস নয়নে কাঁদে। কত রাজা গজা এখানে তম্বি করে বেড়ায়। হ্যাঁ রে ক্যামাক্ষা, তুই কি ইঁদুর বা বাদুড়ের ভাষা বুঝতে পারিস? ক্যামাক্ষা কাঁচুমাচু হয়ে বলল, আগে না, ওটা শেখা হয়ে ওঠেনি। শিখে রাখলে পারতি রে। এখানে বলিয়ে কইয়ে ইঁদুর আর গল্পবাজ বাদুড়ের অভাব নেই কি না? একটা ইঁদুর হয়তো ঘরে ঢুকে তোকে দেখেই থতমত খেয়ে বলে উঠল, এই এই যে ক্যামাক্ষাবাবু, নমস্কার, কি সৌভাগ্য আমাদের। তা আপনি এখানে যে, কোনো বিষয়কর্ম আছে নাকি? ভাষাটা বুঝলে তুইও তখন গল্প ফেঁদে বসে যেতে পারতিস। কিংবা ধর, ছোট বাইরে করতে বেরিয়েছিস, হঠাৎ একটা বাদুড় এসে তোকে দেখে ভারী খুশি হয়ে বলল, ও মা, ক্যামাক্ষাবাবু না? বড্ড রোগা হয়ে গেছেন দেখছি। তা বন্ধুকি কারবারটা কেমন চলছে? ভাষাটা ধরতে পারলে তুইও তখন দিব্যি গল্প গাছা করে খানিকটা সময় কাটিয়ে দিতে পারতিস। ক্যামাক্ষা মাথা নেড়ে বলল, না মশাই, ইঁদুর বাদুড়ের সঙ্গে কথা কয়ে রাতের ঘুম নষ্ট করতে পারবো না। আহা, তা তো বটেই, তবে কি না কথাটা হলো, একা হওয়ার কি জো আছে রে? মিলেমিশে থাকলে দেখবি মোটেই একা লাগবে না। ক্যামাক্ষা হতাশ হয়ে বলল, ভূত প্রেত, কথা কওয়া ইঁদুর, আড্ডাবাজ বাদুড়, মশাই আর বাকি রইল কি? এ তো মুশকিলেই পড়া গেল দেখছি। মুশকিলটা হলো রাত্রে। বগলাপতি আর লালমোহন বিদায় হওয়ার পর ক্যামাক্ষা ঘরে ঢুকে হারিকেনের আলোয় যা ব্যবস্থাদি দেখতে পেল, তাতে খুশি হওয়ার কথা নয়। কেরোসিন কাঠের নড়বড়ে চৌকির উপর একটা কালো কুটকুটে কম্বল পাতা, বালিশ টালিশ নেই। ঘরের দরজায় বাটাম আছে বটে, কিন্তু কপাটের এমনই অবস্থা যে বিড়ালে গা ঘষলেও দরজা ভেঙে পড়বে। অশরীরী পাহারাদারদের উপর তেমন ভরসা নেই ক্যামাক্ষার। কপাটটা মজবুত হলেও না হয় কথা ছিল, বাটু পারিহার যে রাত বিরেতে এসে হাজির হবে না এমন কোনো কথা নেই। বাটুকে হাড়ে হাড়ে চেনে ক্যামাক্ষা। সেবার গোঁসাইপাড়ায় নপু গোঁসাইয়ের বাড়ির মালসা ভোগের নেমন্তন্ন খেতে গিয়ে ভিড়ের মধ্যে বাটু পারিহারের চকচকে পামসু মারিয়ে ফেলেছিল সে। তার নেমন্তন্ন বাড়িতে ওরকম তো হয়েই থাকে। জুতো জোড়া যে বাটুর তা তো আর সে জানতো না, আর এও জানা ছিল না যে বাটুর জুতো জোড়ার ওপর নজর রাখার জন্য একজন পাহারাদার মোতায়েন আছে। বাটুবাবুর জুতোয় পা দিস? কে রে তুই? ঘাড়ে কটা মাথা? বলে মুস্কো চেহারার পাহারাদারটা তেড়ে এলো। চারিদিকে ভয়ে আতঙ্কে তুমুল চেঁচামেচি আর ছোটাছুটি পড়ে গেল। সবাই জানে বাটুর কাছে মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো দণ্ড নেই, আর মৃত্যুদণ্ডটাও খুব সরল ও সংক্ষেপ, ঘাট থেকে মাথাটা নামিয়ে দেওয়া। ক্যামাক্ষা সেদিনই হয়ে গিয়েছিল। তবে বরাত জোরে অল্পের ওপর দিয়ে বেঁচে যায়। নন্দবাবুই এসে বাটুকে ধরে বললেন, ও বাবা বাটু, আজ পুজো কাটালি দিন, গোঁসাই বাড়িতে রক্তপাতটা করো না বাবা। তা বাটুরও সেদিন মেজাজটা ভালো ছিল, তাই মোটে 10 বার সকলের সামনে কান ধরে উঠবোস করিয়ে ছেড়ে দিয়েছিল বাটু। বরাত জোরে ঘাড়টা সেদিন বেঁচে যায় বটে, তবে ঘটনাটা মনে পড়লে ঘাড় আজও সুরসুর করে। কুটকুটে কম্বলের বিছানায় শুয়ে কি ঘুম আসতে চায়? অনেকক্ষণ এপাশ ওপাশ করে বোধহয় একটু তন্দ্রা মতো এসেছিল, কিন্তু নিশ্চিন্তে ঘুমোবে তার উপায় কি? একে তো পেটে দানা পানি নেই,
ভয়ের তাড়ায় খাওয়ার কথাই ভুলে মেরে দিয়েছে। তার উপর ঘুমোলেই নানা রকম ভয়ের স্বপ্ন এসে হাজির হয়, আর ক্যামাক্ষা চমকে জেগে ওঠে। তার উপর ইঁদুর দৌড়োয়, বিড়াল ডাকে, একপাল শিয়াল এসে উঠোনে বসে তার স্বরে হুয়া হুয়া করে গেল। আর সত্যিই বাতাসে নানা রকম ফিসফাস শব্দ শুনতে লাগলো সে। ছোট বাইরে সারতে দরজা খুলে ঘরের পিছনের দিকটা একটু গিয়েছিল সে। মাঝরাতে খুব ফিনকি দিয়ে জ্যোৎস্না ফুটেছে। ফিরে আসার সময় হঠাৎ দেখতে পেল দুটো পেল্লাই চেহারার লোক উঠোনে দাঁড়িয়ে। বুকটা এমন ধক করে উঠেছিল যে আর একটু হলেই ঝেঁপে ঝেঁপে মূর্ছা যেত। তাড়াতাড়ি আড়ালে সরে গিয়ে উঁকি মেরে দেখল একজনের হাতে টর্চ, অন্যজনের হাতে একটা পিস্তলের মতো কিছু রয়েছে। টর্চ হাতে লোকটা খোলা দরজা দিয়ে ঘরে ঢুকে চারিদিকে আলো ফেলে কি যেন দেখল। তারপর বেরিয়ে এসে চারদিকটা ভালো করে নিরীক্ষণ করে মাথা নেড়ে বলল, এখানে কেউ নেই। এরা যে বাটু পরিহারের লোক এবং তাকেই খুঁজতে এসেছে এ বিষয়ে কামাক্ষার আর বিন্দুমাত্র সন্দেহ রইল না। অতি সন্তর্পণে সে পিছু হটে ঝোপ জঙ্গলের ভেতর সেঁধিয়ে গিয়ে দাঁড়ালো। বগলা ঠাকুর যে ক্ষিতিবাবু, অপরেশবাবু, তেজেনবাবুদের কথা বলেছিল, এই দুজন কি তাদেরই কেউ না কি রে বাবা? গানা বাজানা ভূতের কথাও হয়েছিল বটে, কিন্তু এদের মধ্যে ভূত ভূত ভাবটাই তো নেই। আড়াল থেকে খুব নিবিষ্ট হয়ে দুজনের গতিবিধির নজর করছিল কামাক্ষা। টর্চের আলো তার দিকেও বার কয়েক ধেয়ে এলো, কিন্তু ঝোপের আড়ালে সেঁটে থাকায় তাকে নজরে পড়ার কথা নয়। তবু কামাক্ষা আরও একটু গুটিসুটি মেরে উবু হয়ে বসে বিড়বিড় করে বলল, গতিক বড় সুবিধের নয়। খুব মিহি গলায় পিছন থেকে একটা প্রতিধ্বনি এলো, না, গতিক মোটেই সুবিধের নয়। কামাক্ষা ব্যাপারটায় প্রথমে খেয়াল না করে ফের বলল, বাটুর লোক বলেই তো মনে হচ্ছে। মিহিন গলাটা ফের বলল, হতেই পারে। কামাক্ষা এবার খেয়াল করলো এবং তার গায়ে কাঁটা দিয়ে উঠল ভয়ে। কে বলল কথাটা? হ্যাঁ, কে তার পেছনে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে? ভয়ে ঘাটটা এমন শক্ত হয়ে গিয়েছে যে মুখ ঘুরিয়ে তাকানোর অবধি জো নেই। কাঁপা কাঁপা কাহিল গলায় সে বলল, কে আগে, কে আপনি? কানের কাছে মুখ এনে মিহিন গলা বলল, নাম ধাম বলার উপায় নেই মশাই। ছদ্মবেশে আছি কি না? বিপজ্জনক কাজে বেরোলে ছদ্মবেশ ছাড়া চলে না। কিন্তু মুশকিলটা কি জানেন? নকল দাড়ি গোঁফগুলো বড্ড কুটকুট করে। কামাক্ষার এবার একটু সাহস হলো। ঘাটটাও ঘোরাতে পারছে এখন। একটু বাঁকা চোখে তাকিয়ে দেখলো বেটে মতো রোগাগোছের একজন লোক। দাড়ি গোঁফ আছে, পরনে শার্ট আর প্যান্ট, হাতে একখানা মজবুত লাঠি। লোকটা উঠোনের দুটো ষণ্ডার গতিবিধি লক্ষ্য করতে করতে অতি চাপা স্বরে বলল, জ্যোৎস্না রাত আপনার কেমন লাগে মশাই? কামাক্ষা এখনও ঘাবড়েই আছে। হঠাৎ জ্যোৎস্নার কথা উঠছে কেন তা বুঝতে না পেরে বার দুয়েক গলা খাঁকারি দিয়ে নিল। কোন কথার মধ্যে কোন প্যাঁচ আছে কে জানে বাবা। আমতা আমতা করে বলল, জ্যোৎস্না তো আর খারাপ জিনিস নয়, বেশ একটু দুধ ভাত ভাব আছে। লোকে তো জ্যোৎস্না রাতকে ভালোই বলে। দূর দূর, জ্যোৎস্না অতি নচ্ছার জিনিস। গা ঢাকা দিয়ে যে কাজ করার জো আছে, অন্ধকারের অনেক সুবিধে। রাত বিরেতে যাদের কাজকর্মে বেরোতে হয়, জ্যোৎস্নায় তাদের ভারী মুশকিল। এই যে আপনি বিষয়কর্মে বেরিয়েছেন, আপনারই কি কিছু সুবিধে হচ্ছে? গেরস্ত বাড়িতে শীত দেবেন কি জানলায় ফাঁক করবেন, কিংবা গ্রিল কাটবেন? বাড়ির কর্তা উঁকি মেরে দেখে চিনে ফেললো আপনাকে। কি কেলেঙ্কারি বলুন তো? কামাক্ষা তটস্থ হয়ে বলল, আগে আমি চোর নই। লোকটা ভারী অবাক হয়ে বলল, নন? কি আশ্চর্য! ননই বা কেন? চুরির অনেক সুবিধা আছে মশাই। বুদ্ধিতে শান পড়ে, শরীরটা বেশ টগবগে থাকে, চারদিকে নজর রাখার অভ্যেস হয়। প্রত্যুৎপন্নমতিত্ব বলেও কি যেন একটা কথা আছে না, সেটাও নাকি খুব বেড়ে যায়। কথাটার মানে জানেন? কামাক্ষা দুঃখের সাথে মাথা নেড়ে বলল, আগে না। আমিও জানি না। ভালো কথাই হবে। তাহলে আপনি চোর নন? আগে না, ছোটোখাটো একটু ব্যবসা মতো আছে। চোর হলে বড় ভালো হতো মশাই।
চোরেরা গায়ের হালুদি সব জানে কি না, তাদের কাছে অনেক গুজ্জ খবর পাওয়া যায়। ক্যামাক্ষা ঘাড় কাত করে সায় দিয়ে বলল, যে আগে চোর ডাকা তো কিছু খারাপ নয়, অনেক কাজে লাগে। তা কোন গুজ্জ খবর জানতে চাইছেন আগে? সেটা কি ফস করে বলে ফেলা ঠিক হবে? মাঝখান হয়ে গেলে গুজ্জ কথা কি আর গুজ্জ কথা থাকে? তা অবশ্যই ঠিক, তবে গাঁগঞ্জ জায়গা, কোনো কথাই তেমন ঢাকা চাপা থাকে না, চাউর হয়ে পড়ে। চাপা গলাতেই কথা হচ্ছে। তবু লোকটা গলা আর এক পর্দা নামিয়ে প্রায় ফিসফিস করে বলল, আচ্ছা, এই অঞ্চলে কি কোনো লাশের খবর আছে? ক্যামাক্ষা চাপা গলায় বলল, তা নেই। তা খবরের জন্য লাশ প্রতি কত করে দিচ্ছেন? আপনাদের এখানে রেট কত? তা ধরুন 100 টাকা তো হবেই। ধুর মশাই, আমাদের ওদিকে 100 টাকায় 10টা লাশের খবর পাওয়া যায়, দরাদরি করলে 12টা 13টা অবধি। আচ্ছা, না হয় 5-10 টাকা কমই দেবেন। বেটে লোকটা মাথা নেড়ে ভারী দুঃখের গলায় বলল, না, এখানে দেখছি বড় দর চড়া। তারপর লাশ যদি বাবু বিশ্বাসের না হয়, তাহলে তো টাকাটাই জলে। ক্যামাক্ষা আর একটু গলা নামিয়ে বলল, বাবু বিশ্বাসটা কে মশাই? আছে মশাই, আছে। বাবু বিশ্বাসের জন্য দুনিয়া তোলপাড় হয়ে যাচ্ছে, সোজা ব্যাপার নয়। বাবু বিশ্বাসের লাশের খবর জায়গা মতো পৌঁছে দিতে লাখ টাকা নগদ, হাতে হাতে। কথাটা শুনে ক্যামাক্ষার মুখ রসস্থ হয়ে পড়ল। টাকা পয়সার কথায় তার ওরকম ধারা হয়। হ্যাঁ হ্যাঁ করে বলল, দা খবরটা কাকে পৌঁছে দিতে হবে মশাই? সেটাই তো লাখ টাকার প্রশ্ন। নইলে রাত বিরেতে বিছানার আরাম ছেড়ে এই আদারে পাদারে আমি বা ঘুরে মরছি কেন? আর ওই সন্ডা দুটোই বা কেন ঘুরঘুর করে বেড়াচ্ছে? পাকা খবরের জন্য আমাদের মতো আরও কতজনা মাঠে নেমে পড়েছে কে জানে। ওই সন্ডা দুটো কি তবে বাটু পরিহারের লোক নয়? বাটু পরিহার? সে আবার কে মশাই? আগে বাটু পরিহারের লোকেরাই তো খুনটা করলো। কোন খুনটা? কামাক্ষা মুখে হাত চাপা দিয়ে নিজেকে সামলে নিয়ে বলল, আগে ও কিছু নয়, কি বলতে কি বলে ফেলেছি। ওটাই তো ভুল করেন, গুজ্জ কথা বেভুলে যাকে তাকে বলে ফেলতেন এই মশাই। আর একটু হলেই তো পেটের কথাটা বের করে ফেলতেন। যাকে শেষ অবধি যে সামাল দিতে পেরেছেন, সেটাই বাঁচোয়া। তবে এক কথাও বলে রাখছি, খুনটা যদি নিজের চোখে দেখে থাকেন আর লাশটা যদি বাবু বিশ্বাসেরই হয়, তাহলে তো কেল্লা মেরেই দিয়েছেন। তা তো বুঝলুম, কিন্তু আপনি তো কেবল সাঁটে কথা বলে যাচ্ছেন। ও থেকে জট ছাড়িয়ে আসল কথাটা কি বের করার উপায় আছে? লাখ টাকা যদি হাওয়ার নাড়ু হয়েই থেকে যায়, তবে আর লাভ কি? লোকটা মোলায়েম গলাতেই বলল, দেখুন মশাই, দুনিয়ার একটা চলতি নিয়ম আছে। দোকানে গিয়ে 5টা টাকা ফেলুন, 1 পলা তেল পাবেন। কালির থানে গিয়ে 1টা টাকা প্রণামী খয়রাত করুন, গরুর 2খানা বাতাসা দেবে। গরুকে ঠিক মতো চাপ না দিন, দেখবেন হুড় করে দুধ নামবে। নিয়মটা হলো, কিছু পেতে হলে কিছু দিতে হয়। লাখ টাকার ঠিকানা আদায় করতে হলে খুনের গুজ্জ কথাটা আগে উগড়ে দিন। ক্যামাক্ষা আমতা আমতা করে বলল, তাতে 5 কান হলে যে আমার বড় বিপদ হবে মশাই। আহা, বিপদ কি আপনার এখন কম যাচ্ছে মশাই? ওই যে সন্ধ্যা দুটোকে দেখছেন, ওরা কার লোক জানেন? আগে না, কার? থাক, সে আপনার জন্য কাজ নেই। শুনে যদি এক্ষুনি আপনার দাঁত কপাটি লেগে চোখ উল্টে যায়, তাহলে বিপদ আরও বাড়বে। তার চেয়ে উদ্গার তুললে যেমন পেটের বায়ু বেরিয়ে গিয়ে আরাম হয়, তেমনি উজ্জ কথাটা উগড়ে দিন, দেখবেন ভয়টা একটু কম যাবে। আগে পাশে চৈতন্যপুর গাঁয়ে বিদ্যেধরীর ধারে। তবে যে খুন হলো সে বাবু বিশ্বাস কিনা তা জানি নে। বেশ ফর্সা পানা বাবু গোছের চেহারা, 25-26 বছর বয়স, দাড়ি গোঁপ আছে। লোকটা চাপা উত্তেজিত গলায় বলল, সাব্বাস, লাখ টাকা এখন আপনার ট্যাঁকে। ওই হলো বাবু বিশ্বাস। বলেন কি মশাই?
ঠিকই বলছি। তা মশাই, টাকাটা কি করে পাবো? এই শিরাদিকা যখন শ্রীকৃষ্ণের কাছে যেতেন তখনকার কথা মনে আছে? সরু ছুরির ধারের মতো পথ, তাতে জল কাদায় পিছল, তার উপরে বিষধর সাপ কিলবিল করছে, তাই দুর্যোগ, তার উপর কাটা ঝোপ, আরও কত কি। টাকাটা পেতে হলে এই রকম সব বিপদ আপদ অগ্রাহ্য করে একটা জায়গায় গিয়ে পৌঁছতে হবে, প্রাণ হাতে করে যাওয়া। কেন মশাই, প্রাণ হাতে করে যেতে হবে কেন? সে আপনার জেনে কাজ নেই, হাটফেল হয়ে যেতে পারে। তবে লাখ টাকার জন্য ওইটুকু বিপদ যদি গায়ে না মাখেন, তাহলে আর ভাবনা কিসের? ক্যামাক্ষা ভারী অসন্তুষ্ট হয়ে বলল, কথাটা আদায় করে নিয়ে এখন ছোলাগাছি দেখাচ্ছেন। আরে না, কথা আর আদায় হলো কোথায়? শোনা কথার উপর লাখ টাকা ফেলার মতো আহম্মক কি কেউ আছে? লাশই যদি না পাওয়া যায় তাহলে আর খবরের দামই কি বলুন? যে টাকা দেবে সে কি খবরের সত্যাসত্য যাচাই করতে ছাড়বে? বাবু বিশ্বাসের লাশ খুঁজতেই তো আমরা ঘুরে মরছি। তার লাশটা এখন কোথায়? খুনের পর যদি লাশ বিদ্যেধরীতে ভাসিয়ে দিয়ে থাকে, তাহলে লাখ টাকাও যে ভেসে গেছে মশাই। বড্ড ভুল করে ফেলেছেন। লাশটা আঁকড়ে ধরে সেঁতে বসে থাকতে পারতেন, তাহলে লাখ টাকার লাত খেয়ে আপনার পায়ের গোড়া এসে পড়তো। যান, এবার কি শুয়ে পড়ুন গে, সন্ধ্যা দুটো চলে যাচ্ছে, আমাকে এক্ষুনি ওদের পিছু নিতে হবে। বলেই লোকটা টপ করে উঠে গুঁড়ি মেরে উঠোনটা পার হয়ে গেল। জঙ্গলের মধ্যে মশা আর ডাঁশের কামড়ে জেরবার ক্যামাক্ষা তিতকুটে মুখ নিয়ে উঠল। ঘরে এসে দরজাটা বন্ধ করে জানালা দিয়ে লোকগুলোর গতিবিধি নজর করতে গিয়ে তার একগাল মাছি। উঠোনের পশ্চিমের সুড়ি পথটায় জ্যোৎস্নার আলোয় স্পষ্ট দেখতে পেল ষণ্ডা দুটো হেলে দুলে যাচ্ছে। পিছন থেকে বেঁটে লোকটা দৌড়ে গিয়ে তাদের সঙ্গ ধরে ফেলল। তারপর তিনজনে নিচু গলায় কথা কইতে কইতে পথের বাঁকে অদৃশ্য হয়ে গেল। ব্যাপারটা বড়ই গোলমেলে। ক্যামাক্ষা মাথা মুন্ডু কিছুই বুঝতে পারল না বটে, কিন্তু মাথাটা বড্ড গরম হয়ে গেল। নরবরে চৌকিটায় শুয়ে এপাশ ওপাশ করতে করতে রাত প্রায় কাবার। ভোরের দিকে একটু তন্দ্রা মতো এসে গিয়েছিল। হঠাৎ বাইরে হাঁক ডাক শোনা গেল, বগলা ঠাকুর আছেন নাকি? ও বগলা ঠাকুর! ক্যামাক্ষা উঠে দরজাটা খুলেই বাজ পড়া গাছের মতো দাঁড়িয়ে রইল। শঙ্কাহরণ একগাল হেসে বলল, ক্যামাক্ষা বাবু যে? পাশ থেকে বিপদভঞ্জন বলে উঠল, বৃন্দাবনবাবুও হতে পারেন। তা বটে। ক্যামাক্ষাবাবু কি আমাদের চিনতে পারছেন না নাকি রে শঙ্কু? মানুষ চেনা অত কি সোজা রে? তবে মনে হয় চিনেও চিনতে চাইছেন না। দুজনের এইসব কথাবার্তা ক্যামাক্ষাকে স্পর্শ করা দূরে থাক, কানে ঢুকছিল না। সে দুরাগত একটি দুন্দুভির আওয়াজ শুনতে পাচ্ছিল। নরকের বদ্যিবাজনা কেমন হয় তা সে জানে না বটে, কিন্তু এই দুন্দুভির শব্দটা যে সেখান থেকেই আসছে তাতে তার কোনো সন্দেহ নেই। যে বিশাল হাঁড়িতে পাপীদের সেদ্ধ করা হয় তার আঁচও শরীরে আগাম টের পাচ্ছিল সে। এই সকালের আলোতেই সে চারদিকে আবছা আবছা প্রেতের নৃত্য দেখতে পাচ্ছে। নদীর দিকটা ডুমুর গাছটার তলায় বিশাল চেহারা যমদূতকেও যেন দাঁড়িয়ে থাকতে দেখল সে। বিশাল হোঁতকা ঘোর কৃষ্ণবর্ণ চেহারা, গায়ে লাল জামা, মাথায় লাল পাগড়ির মতো কিছু, হাতে মুগুরটুকুর আছে বলেই মনে হলো। তার সমন সুতরাং এসেই গেছে। আর এটা বুঝতে পেরেই হঠাৎ ক্যামাক্ষার সব ভয়ডর উড়ে গেল। সে বেশ বুক চিতিয়ে অকম্পিত গলাতেই বললে, এসে গেছো বাবারা, তা তোমাদের যন্ত্রপাতি সব কোথায়? শঙ্কার বিপদ অবাক হয়ে একটু মুখ তাকাতাকি করে নিল। তারপর শঙ্কাহরণ বলল, যন্ত্রপাতি? কিসের যন্ত্রপাতি মশাই? আমরা কি মিস্ত্রি নাকি? ক্যামাক্ষা বলল, আহা, মানুষ মারতে তো ছুরি ছোড়া বন্দুক পিস্তল গোছের কিছু লাগে নাকি? গলার টিপেও মারা যায় বটে, কাল যেমন মারলে। আমার অবশ্যই কোনোটাতেই আপত্তি নেই। শঙ্কা আর বিপদ নিজেদের মধ্যে আরও একবার তাকাতাকি করে নিল। তারা অবাক হয়েছে বটে, কিন্তু ব্যাপারটা বুঝে গিয়ে শঙ্কাহরণ বলল, তা আপনার পছন্দ কোনটা, ছুরি ছোড়া নাকি পিস্তল বন্দুক নাকি? সব চলবে বাবারা, সব চলবে।
তবে কিনা গুলি টুলি হলে মন্দ হতো না, ব্যাপারটা চট করে হয়ে যেত। আগেই বলে রাখছি বাবু, বাবু বিশ্বাসের লাশের কিন্তু এখন লাখ টাকা দাম। সেই লাশের সন্ধানে বিস্তর লোক এসে গেছে, একটা বেঁটে লোক, দুটো মুস্কো জোয়ান। লাশ হাতছাড়া করলে কিন্তু পস্তাবে, এই বলে রাখলাম। এইবার চটপট কাজটা সেরে ফেলো। শঙ্কাহরণ মাথা চুলকে বলল, আহা, ব্যস্ত হচ্ছেন কেন? এই বাবু বিশ্বাসটা কে বলুন তো? কে জানে বাপু, তবে তার লাশের দাম লাখ টাকা। কাজটা সেরে বরং তোমরা তাড়াতাড়ি গিয়ে বাবু বিশ্বাসের লাশ পাহারা দাওগে। আর বাটু পরিহারকে গিয়ে বলো, এই যে সে এবেলাবেলা মানুষ খুন করে বেড়াচ্ছে, এটা তার কিন্তু ভারী অন্যায়। এখন আর আমার ভয় কিসের? তাই উচিত কথাটাই বলছি। বাটু অতি খারাপ লোক। কথাটা বেশ চোটপাট করে পরিহারের পোকে বলে দিও তো। এবার চালাও গুলি, বসিয়ে দাও ছোড়া। হচ্ছে হচ্ছে, অত হুড়ো দিচ্ছেন কেন বলুন তো? আপনি মরার আগে যে কয়েকটা কথা পরিষ্কার হওয়া দরকার। আপনি তো গিয়ে দিব্যি নরক গুলজার করে বসে যাবেন, কিন্তু ইদিকে যে কিছু ফ্যাকড়া থেকে গেল, তার কি হবে? কিসের ফ্যাকড়া? বেঁটে লোকটা কে? ক্যামাক্ষা ধরা গলায় বলল, আগে বেঁটে লোকেদের আমি খুব শ্রদ্ধা ভক্তি করতাম। শুনেছিলুম বেঁটে লোকেরা নাকি বেজায় বুদ্ধিমান হয়। কথাটা মিথ্যেও নয়। লাখ টাকার প্যাঁচে ফেলে পেটের কথাটা বের করে নিল, এক পয়সাও ঠেকালো না। না বাপু, কোনো বেঁটে লোককে আমি আর চিনতে চাই না, ঢের হয়েছে। তা বাপু, আর দেরি কেন? যে কাজে এসেছো সেটা তাড়াতাড়ি সেরে সরে পড়ো। আমি মন তৈরি করে নিয়েছি, এই চোখ বুঝলুম। শঙ্কাহরণ মোলায়েম গলায় বলল, আপনাকে মারলে যে বদনাম হয়ে যাবে ক্যামাক্ষা বাবু। বাটু পারিহারের বড্ড উঁচু নজর। মারলে হয়তো বলবেন, একটা সুটকো লোককে মেরে নাম খারাপ করলি কুলাঙ্গার, ছুঁচো মেরে যখন হাতগন্ধই করেছিস তখন বিদেয় হয়ে যা। ক্যামাক্ষা চটে গিয়ে বলল, বাটু পরিহার কোথাকার খাঞ্জা খায় হে, যে আমাকে মারলে তার ছুঁচো মেরে হাতগন্ধ হবে? খুব তো রোয়াব দেখছি তার। দু চারটে লাশ নামিয়েছে বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? তাকে বলে দিও, ক্যামাক্ষাচরণ তাকে মোটেই রেয়াত করে না। ঢের ঢের বাটু পরিহার আমার দেখা আছে। আগে তা সেই কথাটাই গিয়ে তাহলে বাটু পরিহার মশাইয়ের শ্রীচরণের নিবেদন করি। আজ্ঞা করুন, বিদায় হই। ক্যামাক্ষা বলল, তাহলে তোমরা চললে? যে আজ্ঞে। মৌকাটা ফসকালে হে, এমন মৌকা আর পাবে না। সাক্ষী সাবুত নেই, বাধা বিপত্তি নেই, নিরিবিলিতে দিব্যি আমার লাশটা নামিয়ে দিয়ে যেতে পারতে। তা কি আর করা। ভূতের মতো এমন গোলমালে জিনিস আর দুটো হয় না। এই আছে তো এই নেই, সবটে ধরার জো নেই, ভালো করে নিরিখ পরখ করার উপায় নেই, তেমনি কাজেও লাগে না। তবে ভূতের সুবিধের দিকটা হলো, থাক বা না থাক, তাদের অনেকেই ভয় খায়। এই ভয় খাওয়াদের মধ্যে কিছু কিছু নাস্তিকও আছে, যারা ভূতকে মোটেও বিশ্বাস করে না। কিন্তু কিছু কিছু তেঁটে নাস্তিক আছে, যারা ভূতকেও বিশ্বাস করে না, ভয়ও খায় না। মুকুন্দ রায় এরকমই একজন নাস্তিক। সে যখন মারা গেল, তখন শরীর থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এসে প্রথমে আড়মোড়া ভাঙল, তারপরে হাই তুলল, আর তারপরই দেখতে পেল তার সামনে নিশাপতি দাঁড়িয়ে ফ্যাক ফ্যাক করে হাসছে। মুকুন্দ রায় বিরক্ত হয়ে বলল, মোল, অমন বোকার মতো হাসছো কেন? হলোটা কি? এবার ভায়া, চিরকাল তো ভূত নেই, ভগবান নেই বলে বুক বাজিয়ে তর্ক করে গেলে, এবার বিশ্বাস হলো তো? কি বিশ্বাস হবে? কেন ভূত? কেন ভূতে বিশ্বাস করতে যাব কেন? আমার কি ভীমরতি হয়েছে? নিশাপতি চোখ কপালে তুলে বলল, বলো কি হে, এখনো বিশ্বাস হচ্ছে না? এই যে আমি ভূত, এই যে তুমি ভূত, টের পাচ্ছ না নাকি? মুকুন্দ রায় গরম হয়ে বলল, যুক্তি আর বিজ্ঞান ছাড়া আমি কিচ্ছু বিশ্বাস করি না, জানোই তো। আরে আমরা যে ভূত এটা তো মানবে, নইলে মরার পরও আমরা আছি কি করে? সেটা ভাবতে হবে। এটা হয়তো ভুল দেখা এবং ভুল বোঝার ব্যাপার। ভূত টুত কিচ্ছু নেই হে, ওসব কুসংস্কার। নিশাপতি গিয়ে জনাদশেক ভূতকে ডেকে আনলো। তাদের মধ্যে লতা, যোগেন পালোয়ান, বাচস্পতি মশাই, নন্দদুলাল হাতি, বিস্তর চেনা মুখ। সবাই নানানভাবে মুকুন্দকে বোঝানোর চেষ্টা করলো যে মুকুন্দ হেরে গিয়েছে এবং এবার তার ভূতে বিশ্বাস করা উচিত। মুকুন্দ সমান্তে যে সকলের সঙ্গে লড়ে গেল এবং বিস্তর বিখ্যাত মানুষের কোটেশন ঝেড়ে প্রায় প্রমাণ করেই ছাড়ল যে ভূত বলে কিচ্ছু থাকতে পারেই না, ওটা অন্ধবিশ্বাস ছাড়া কিছুই নয়। সেই থেকে মুকুন্দ একটু একা হয়ে গেছে।
কারোর সঙ্গে বিশেষ মেশে টেশে না, বসে বসে কেবল ভাবে, কখনো একটু আধটু পায়চারি করে। কাল রাতে বগলাপতির মনটা ভারী প্রসন্ন ছিল। হবে নাই বা কেন, পকেটে নগদ কড়কড়ে 1000 টাকা। তিনি বাড়িমুখো হাঁটতে হাঁটতে লালমোহনবাবুকে জীবনের অনিত্যতার কথা বোঝাচ্ছিলেন। বলছিলেন, বুঝলে লালু ভায়া, গীতায় আছে বাসাংশী জীর্ণানি যথা বিহায়, মানে তো নিশ্চয়ই জানো, মরার পর বাসি ছেঁড়া কাপড় ফেলে দিতে হয়। লালমোহনবাবু ব্যস্ত সমস্ত হয়ে বললেন, সেটা কি ঠিক হবে বগলাদা? ছেঁড়া কাপড়টা দিয়ে তো আমার গিন্নি দিব্যি কাঁথা সেলাই করেন, পিদিমে সলতে পাকান, ঘর মোচার নেতা করেন। তারপর ধরুন 5খানা পুরনো কাপড়ের বদলে ফিরিয়ালার কাছে 1খানা বড় স্টিলের বাটি পাওয়া যায়। বলো কি, আমার গৃহিণী তো ভারী বোকা দেখছি। তিনি তো সেদিন 7খানা পুরনো কাপড় দিয়ে স্টিলের বাটি নিয়েছেন। তাই তো বলছি, বইয়ে কিতাবে ভালো ভালো কথা লেখা থাকে বটে, কিন্তু ওসব ধরতে নেই। তারপর ধরুন মরার পরেও কি জামা কাপড় লাগে না? নইলে লজ্জা নিবারণ হবে কি করে বলুন তো? না হে, মরার পর আর জামা কাপড়ের বালাই নেই। বায়ুভূত অবস্থা তো, জামা কাপড় পরার উপায়ও থাকে না কি না। লালমোহনবাবু মাথা নেড়ে বললেন, কথাটা ঠিক হলো না দাদা। এই তো গত মঙ্গলবার ভর সন্ধেবেলা নদীর ধারে বাচস্পতি মশাইয়ের সঙ্গে দেখা, হালে গত হয়েছেন। কদিন আগেই আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো করে গেছেন। তাড়াতাড়ি পায়ের ধুলো নিয়ে কুশল প্রশ্নাদি জিজ্ঞেস করলাম। দিব্যি হেঁটো ধুতি আর ফতুয়া পরে আছেন, নিজের চোখে দেখা। ঠিক দেখেছ? আগে একেবারে স্পষ্ট দেখা। বিয়ে তা তোমার ভূতের ভয় টয় নেই বুঝি? তা থাকবে না কেন, খুব আছে। ওই যে দেখুন না, ষষ্ঠীতলায় বট গাছের নিচে মুকুন্দ রায় বসে আছেন। ওকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন যে আমি ভূতকে বড্ড ভয় পাই। বগলাপতি থমকে দাঁড়িয়ে ঠহর করে দেখলেন বটগাছের তলায় একটা লোক বসে আছে বটে। আমতা আমতা করে বললেন, তা 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 ওটা মুকুন্দ রায় ভূত তো তোমাকে কে বলল? কেউ হয়তো ফাঁকায় এসে বসেছে হাওয়া খেতে। আরে মুকুন্দ রায়কে আমি বিলক্ষণ চিনি যে, ওইটাই ওর ঠিক। বগলাপতি দোনো করে বললেন, দূর, ভূত নিয়ে কারবার করে বুড়ো হতে চললুম, আমি কি ভূত চিনি না? মুকুন্দ রায় হঠাৎ উঠে ফটফটে চাঁদের আলো এগিয়ে এসে ভারী বিরক্তির গলায় বলল, কিরে, তখন থেকে ভূত ভূত করছিস? আরে ওটা সেই চিটিংবাজ বগলা না? বগলাপতি একটা আঁক করে শব্দ করে চোখ উল্টে কাটা কলা গাছের মতো মাটিতে পড়ে গোঁ গোঁ করতে লাগলেন। মুকুন্দ রায় অসন্তোষের গলায় বলল, ভূতে বিশ্বাস করিস নাকি তোরা? ছি 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 ছি, এই বিজ্ঞানের যুগে ওইসব কুসংস্কার অন্ধবিশ্বাস নিয়ে পড়ে আছিস। ভূতরুত বলে কিচ্ছু নেই, বুঝেছিস? তোদের জন্যই দেশটা অধঃপাতে যাচ্ছে। লালমোহনবাবু এতক্ষণ কিছু বলেননি, কিন্তু একথায় ভারী চটে উঠে বললেন, আপনার কিরম ব্যবহার মুকুন্দদা? এ তো ভারী অন্যায়। আপনি ভূত মানেন না, বেশ ভালো কথা, কিন্তু আমরা যারা ভূতরুত মানি তাদের ওপর চড়াও হওয়াটা কি আপনার উচিত? মুকুন্দ রায়ও সমান তেজে গলা চড়িয়ে বলল, আল বাত উচিত। লোকের ভুল ধারণা ভেঙে দেওয়াটা আমার পবিত্র কর্তব্য। যারা বলে যে ভূত দেখেছে তারা হয় ভুল দেখেছে, নইলে মিথ্যে কথা বলে। খুব যে বড় বড় কথা কইছিস, দেখাতে পারবি আমাকে ভূত? দেখাতে পারলে বুঝবো তোর মুরদ। অত্যন্ত অভিমানের সঙ্গে লালমোহনবাবু বললেন, চোখ থাকতেও যে দেখতে পায় না তাকে ভূত দেখিয়ে আমার কাজ নেই। আপনি দেহ রেখেছেন, তাও বছর ঘুরতে চলল। এত দিনেও যদি ভূত না দেখে থাকেন তাহলে আমার আর কিছু বলার নেই। মুকুন্দ রায় চোখ পাকিয়ে বলল, মুখ সামলে, ছোট মুখে বড় কথা হয়ে যাচ্ছে কিন্তু। লালমোহনবাবু মেয়ে গিয়ে বললেন, না, এই বলছিলাম কি, আপনার স্ত্রী অর্থাৎ আমাদের বৌদি যে বছরটাক ধরে বৈধব্য পালন করছেন সেইটা খেয়াল রাখবেন তো। ছেলেরা ঘটা করে আপনার শ্রাদ্ধ শান্তি করেছে, আমরা কবজি ডুবিয়ে খেয়ে এসেছি, সেটাও তো মিথ্যে কথা নয়। মুকুন্দ রায় গম্ভীর গলায় বলল, আমি বৈরব্যের ঘোর বিরোধী, তবু যদি কেউ সাত করে বিধবা হয় আমি কি করতে পারি? আর শ্রাদ্ধ শান্তি তো কুসংস্কার, অনর্থক পয়সা নষ্ট, পুরোহিততন্ত্রের হাত শক্ত করা। ওইসব আগড়ম বাগড়ম বকে কোনো লাভ নেই। ওই চিটিং বাসটা তোর মাথা চিপিয়ে খাচ্ছে। লালমোহনবাবু আর উচ্চবাচ্য করার সাহস পেলেন না। ধুতির খুঁট দিয়ে বগলাপতির মাথায় হাওয়া দিতে দিতে শুধু বললেন, যে আগে, তবে কিনা সব জিনিসেরই তো একটা নিয়ম আছে দাদা, মরার পরেও জ্যান্ত থাকাটা কি ভালো দেখায়? মুকুন্দ রায় চোখ পাকিয়ে বলল, চুপ রও বেয়াদব,
আমাকে বাঁচা মরা শেখাতে এসেছে। ক্রুদ্ধ, উত্তেজিত এবং বিক্ষুব্ধ মুকুন্দ রায় লাফ মেরে বটগাছের একখানা খুব উঁচু ডালে উঠে একটা দীর্ঘশ্বাস ফেলে শুয়ে পড়ল। না, এ দেশটার কিচ্ছু হবে না। কোথায় গেল এদের যুক্তিবোধ, কোথায় গেল বিজ্ঞান মনস্কতা, কোথায় গেল এদের কমন সেন্স? রাজ্যের কুসংস্কার, অজ্ঞানতা আর অন্ধবিশ্বাসে ডুবে আছে সব। বলে কিনা ভূত। কোথায় যে ভূত, কিসের যে ভূত, সেইটাই তো বোঝা যাচ্ছে না। পরদিন সকালে বগলাপতি কাহিল মুখে বাইরের ঘরে সাধন চৌকিতে বসেছিলেন। মুখ চোখে থমথমে ভাব, চোখে এখনো আতঙ্ক। কাল রাতে জ্ঞান ফিরে আসার পর লালমোহনের কাঁধে ভর দিয়ে টলতে টলতে বাড়ি ফিরেছেন। সারা রাত আতঙ্কে ভালো করে ঘুম হয়নি। সকালে কোষ্ঠ পরিষ্কার হয়নি, খাওয়ার রুচিও নেই, পুজো পাঠটাও ভালো করে করা হয়নি। বসে বসে আকাশ পাতাল ভাবছেন। এমন সময় দুটি লোক এসে গুটি গুটি সামনে দাঁড়ালো। মুখে গ্যালগ্যালে হাসি। হাত কচলাতে কচলাতে বলল, বগলা ঠাকুর, একবার ডাক্তারবাবুর বাড়ি যেতে হবে যে, গিন্নিমা খবর পাঠিয়েছেন। গল্পের পরবর্তী অংশ শুনতে প্লেলিস্ট থেকে পরের ফাইলটি সিলেক্ট করুন।